হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, মানবতাবাদী মতবাদ। এই মতবাদটা প্রথম যিনি দেন তার নাম হচ্ছে কার্ল র্যানসন রোজার্স। রোজার্সের মতে প্রতিটি শিশু জন্মগতভাবে একটা মেধা নিয়ে জন্মগ্রহণ করে এবং মেধা নিয়ে জন্মগ্রহণ করার পরে যদি সে পৃথিবীতে এসে তার যেগুলো মৌলিক চাহিদা, দ্যাট মিন্স খাদ্য, ভালোবাসা, তার আশ্রয়, তার প্রতি সহানুভূতি, এগুলো সে যদি ঠিক মতো পায় তাহলে তাকে কোনো পড়া শেখানো লাগবে না, কোনো কারিকুলাম লাগবে না, কোনো সিলেবাস লাগবে না, সে নিজের পড়া নিজেই শিখতে পারবে। এটাই হচ্ছে হিউম্যানিস্টিক থিওরির মেইন বক্তব্য। এই থিওরিতে আরও বলা হয়েছে যেখানে কোনো স্টুডেন্টকে কোনো মারধর করা যাবে না, শারীরিক মানসিক কোনো টর্চার করা যাবে না। এখানে এই থিওরিটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তার আগে ছাত্রদের সকল চাহিদা ভালোভাবে পূরণ করতে হবে। যদি আমরা ভালোভাবে পূরণ করতে না পারি, দ্যাট মিন্স একটা স্টুডেন্ট যদি ক্ষুধার্ত অবস্থায় ক্লাসে আসে, তাকে শিক্ষক কী পড়াচ্ছে সে কিন্তু সেটা দিয়ে কখনো মনোযোগী হবে না, কেননা তার পেটে খাবার নেই, তার পেট ক্ষুধার জ্বালায় জ্বলতেছে। তো যদি আমি তাকে খাবারটা ফুলফিল করে দিতে পারি, আবার তাকে খাবার দিলাম ভালো করে, স্কুলে এসে তার প্রতি আমার ভালোবাসা নেই, আমি শিক্ষার্থীকে কথায় কথায় অপমানিত করতেছি, তাকে আমি সবার সামনে বেইজ্জতি করতেছি, তাহলে কিন্তু সে ভালো করে শিখতে পারবে না। আমাকে কি করতে হবে? একজন টিচার হিসাবে তার সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে, কেননা একজন টিচার একজন সাইকোলজিস্টও, তিনি একজন মনোবিজ্ঞানীও। অবশ্য কথাটা আমাদের স্যার বলেছেন, হারুন স্যার, এমডি হারুন স্যার, যে একজন টিচারকে অবশ্যই একটা স্টুডেন্টের সাথে বন্ধুর মতো, ভাইয়ের মতো, অভিভাবকের মতো, ভালোবাসার মানুষের মতো সব দিক দিয়ে তার সাথে যখন আমি কোঅপারেটিভ করব, তার সাথে যখন আমি একটা কোরিলেশন রাখবো, তখন এই বাচ্চাটা, এই শিক্ষার্থীটা, এই শিশুটা আমার কাছে অকপটে তার মনের যে কোনো কথা খুলে বলতে পারবে। কেননা যতক্ষণ পর্যন্ত না একটা স্টুডেন্ট আমার সাথে তার কথাগুলো শেয়ার করতে পারবে, সে কী বুঝেছে না বুঝেছে, ততক্ষণ পর্যন্ত আমার পাঠদানটা সঠিক হবে না। তাহলে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা হচ্ছে একটা স্টুডেন্টকে কোনো কিছু শেখানোর পূর্বে তার যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলো মেটানোর দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। যদি এটা আমরা না করতে পারি তাহলে পরে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অনুযায়ী আমাদের কোনো কাজ হবে না। এছাড়া শিক্ষার্থীর যে কল্পনা শক্তি, এই কল্পনা শক্তি বিকাশ করার জন্য পরিবেশ, সুযোগ সুবিধা করে দিতে হবে। তাকে প্রয়োজন মতো এলিমেন্টস, এডুকেশনাল ম্যাটেরিয়ালস যেগুলো, এগুলো তাকে প্রোভাইড করতে হবে, সরবরাহ করতে হবে। যদি এগুলো না করতে পারি তাহলে হবে না। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষাগত অবস্থা, আমাদের লাইব্রেরিতে, আমাদের গবেষণাগারে বা আমার ল্যাবরেটরিতে সব জিনিস যেমন আছে তেমনই আছে। এগুলো আমরা না শিক্ষার্থীদেরকে ভালো করে বুঝিয়ে দিই, না নিজেরা করাই, যার জন্য আমাদের শিক্ষার কোনো কাজ ঠিকমতো হয় না। 1959 সালে রোজার্স বলেন যে 3টা জিনিসের উপর হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটার উনি এলিমেন্ট বলেন। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা। আপনাকে শিশু যেটাই দিক না কেন তাকে নেগেটিভ কিছু বলা যাবে না, বলতে হবে যে তোমারটা হয়ে গেছে, আর এভাবে যদি ভালো করো তাহলে হয়তো তোমার জন্য আরও ভালো হতো। একটা হচ্ছে এমপ্যাথি, সহানুভূতি। যদি আমি আমার সন্তানকে, আমার শিশুকে, আমার শিক্ষার্থীকে, আমার স্টুডেন্টসকে যদি আমি সহানুভূতি না দেখাই, আমি যদি বারবার তাকে সবার সামনে ছোট করতে চাই, আমি যদি তার মনোবিজ্ঞানী হয়ে তার মনের কথা না বুঝতে পারি, তাহলে পরে কখনো সম্ভব হবে না আমার আদর্শ শিক্ষায় শিক্ষিত করা এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করা। সব শেষটা হচ্ছে ওপেননেস, সরলতা যেটাকে বলা হয়। সেলফ ডিসক্লোজার আর ইম্পর্ট্যান্ট। সুতরাং আমাদেরকে বেস্ট এক্সপার্ট হতে হবে, অবজারভার হতে হবে, আমাদের মধ্যে সরলতা থাকবে, কঠোরতা থাকবে না। আমরা স্টুডেন্টের কাছে গিয়ে
আমাদের তাদের বশ হব না, তাদের প্রভু হব না, তার বন্ধু হব। তিনি বলেছেন যে সেলফ ইমেজ, অ্যাকচুয়াল সেলফ এবং আইডিয়াল সেলফ। তারপরে ধাপটা বলেছেন সেলফ ইমেজ, অ্যাকচুয়াল সেলফ এবং আইডিয়াল সেলফ। প্রথমটা বলেছেন যে ইন কগ ইন কংগ্রুয়েন্ট এবং আরেকটা হচ্ছে কংগ্রুয়েন্ট, এই দুটা। তাহলে আমাদেরকে কী করতে হবে, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অনুযায়ী, মতবাদ অনুযায়ী যদি আমরা শিক্ষাদান করতে চাই, অবশ্যই আমাকে এই জিনিসগুলো দেখতে হবে। পজিটিভ দিক কী, এখানে শিক্ষক শুধুমাত্র সহায়ক ভূমিকা পালন করেন। স্টুডেন্টকে কাজ দিয়ে দেন, স্টুডেন্ট নিজের কাজ নিজে করতে থাকে এবং এতে শিক্ষার্থী নিজে কাজ করার প্রতি তার মনোযোগতে বা সে যে সৃজনশীল, সে যে ইতিবাচক কিছু ভাবে, এগুলো সে অকপটে প্রকাশ করতে পারবে। এছাড়া অন্তর্নীতি প্রেরণা শেখার জন্য উপকারী। তাকে যখন আমি প্রেরণা দেব, এনকারেজ করব যে হ্যাঁ তোমারটা ঠিক আছে, তুমি আরেকটু ভালো করো, আরেকটু ভালো করো, দেখা যাবে যে বারবার সে অনুসন্ধান করার মাধ্যমে, বারবার সে এটাকে চর্চা করার মাধ্যমে সে অলরেডি শিখে ফেলেছে। এবং যেহেতু কারিকুলাম নাই, তাহলে কারিকুলাম না থাকার কারণে সে যে কোনো সমস্যা আমার সামনে উপস্থাপন করতে পারতেছে, আমি তাকে সমাধান করে দিতে পারতেছি। আর এই থিওরিটার কিছু ডিমেরিটস আছে। ডিমেরিটসগুলো হচ্ছে যে এটা কোনো কারিকুলাম নেই, আর ছাত্রদের জন্য রুটিনের প্রয়োজন, এখানে কোনো রুটিনও নেই। আর এখানে হচ্ছে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই, কারণ আমাদের দেশে শাস্তির বিধান উঠে গেছে। শাস্তির বিধান উঠে যাওয়ার কারণে দেখা যাচ্ছে জোর করে টিচারদেরকে পদত্যাগ করায়। শিক্ষক ছাত্রের মধ্যে খুব একটা এরকম শ্রদ্ধাবোধ থাকে না, আর এই শ্রদ্ধাবোধ না থাকার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু আবার খারাপ হয়ে যাচ্ছে। যাক, ওভারঅল আমরা বলতে পারি যে ভালো খারাপ দুই দিক দিয়েই, যদিও কার্ল রজার্স বলেছেন যে শাস্তি দেওয়া যাবে না, আমাদেরকে কিছু কিছু সময় হয়তো কিছু মৃদু শাস্তি দেওয়া যেতে পারে, যেটাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়। নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এই শাস্তিটা দিতে পারি আমরা। এতে করে কী হবে, আমার স্টুডেন্ট একজন আদর্শ মানুষ হয়ে যুগের সাথে তাল মিলিয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারবে। তাহলে সবশেষে বলি, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা হচ্ছে কোনো রকম কারিকুলাম ছাড়া, কোনো রকম শাস্তি ছাড়া, কোনো রকম বাধ্যবাধকতা ছাড়া একটা স্টুডেন্টকে তার মতো করে ভাবতে শেখানো, তার মতো করে শিখতে শেখানো, তার মতো করে প্রশ্ন করতে শেখানো, তার মতো করে সব কিছু আয়ত্ত করতে শেখানো। এর পূর্বশর্ত হচ্ছে স্টুডেন্টের যে মৌলিক চাহিদাগুলো, খাবার, আশ্রয়, ভালোবাসা, সহানুভূতি, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।